আসসালামু আলাইকুম। দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন গতকালের ভিডিওতে কিছু অসঙ্গতি রয়ে গেছিল, কিছু অনিশ্চয়তা রয়ে গেছিল। এই যে অসঙ্গতি যেগুলো ছিল এবং অনিশ্চয়তা যেগুলো ছিল শেখ হাসিনার মামলা নিয়ে আইসিটিতে, সেই ত্রুটিগুলো সংশোধন করা এবং নিশ্চিত করা যে কি হচ্ছে আদৌ, তার জন্যই এই ভিডিওটি আবার নতুন করে করা। এবং গতকালকে আমি বলেছিলাম যে এরা কি করতে দেখা করতে গেছেন। রাহুল প্রিয়াঙ্কা তারা গিয়েছিলেন, প্রথমে শুনেছিলেন সার্জিও ঘোষ যাবেন, পরে রাহুল গান্ধীর আপত্তিতে সার্জিও ঘোষকে বাদ দেওয়া হয় যে আমাদের ব্যাপার, ভারতবর্ষের ব্যাপার, আমরা ভারতবর্ষ সামনে নেবো, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো লোককে ঢোকানো উচিত হবে না, তাই তাকে বাদ দেওয়া হয়। আর ব্যাপারটা বোঝার জন্য কংগ্রেসের যিনি আইনজীবী অভিষেক মনু সিংভি গেছিলেন এবং হরিশ সালভে যিনি আইসিটিতে যিনি মামলা লড়েন তিনি গেছিলেন। এখন একটা নিশ্চিতকরণ যেটা আমি নিশ্চিত হয়েছি সেটা হচ্ছে কোনো এক ব্যক্তি তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনার হয়ে একটি মামলা করেছেন। আমি বলেছিলাম সেই মামলার শুনানি হয়তো এগিয়ে আসছে, কিন্তু সেটা নয়। আসলে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে রাষ্ট্র টু রাষ্ট্র মামলা হয়। কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয় কোনো এর বিরুদ্ধে, একই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো মামলা করতে পারে, ব্যক্তি কোনো মামলা করতে পারে না। যেটা ঠিক আমি যেটা জানলাম আজকে সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে মামলা করতে চলেছে আইসিটিতে। এটি হচ্ছে আসল খবর। ভারত সরকার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বাংলাদেশের বিরুদ্ধে মামলা করতে চলেছে। মামলাটা কার বিরুদ্ধে হবে সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে। আসলে ভারতের ব্যাখ্যা হচ্ছে যে একজন প্রধানমন্ত্রীকে উৎখাত করে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে অ্যাপিল করছে ভারত। স্বভাবতই সেখানে নাম চলে আসবেই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। কে উৎখাত করেছেন? উৎখাত করেছেন ওই জেনজির নাম দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং পরবর্তীকালে অসাংবিধানিকভাবে একটি ভোট করে ক্ষমতা দখল করেছে তারেক রহমান। অর্থাৎ এখানে পার্টি হবে দুইজন, বাংলাদেশের দুইজন, এক হচ্ছে মোহাম্মদ ইউনুস এবং দুই হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জন্য যা দলিল দস্তাবেজ, এখন তো এগুলো সমস্ত তৈরি করতে হবে, সেগুলোই সমস্ত কাগজপত্র সমস্ত নিয়ে যাওয়া হয়েছিল, তার কনফার্মেশন এবং শেখ হাসিনার বক্তব্য, এইগুলো সমস্ত রেকর্ডিং করার জন্য। কারণ উনি তো ওখানে গিয়ে সশরীরে হাজির হতে পারবেন না, যখন হাজির হওয়ার হবে তো তখন দেখা যাবে। এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হচ্ছে হেগে, নেদারল্যান্ডের হেগে। তো এখন তো আমাদের নির্বাচন চলছে, এই নির্বাচনটা শেষ হয়ে গেলে এই জিনিসটা এর মধ্যে ব্রিফ যেটা ব্রিফ হয়, ব্রিফটা আইনজীবীরা বুঝবেন, সেটা ব্রিফ তৈরি হয়। সেই ব্রিফটা এখন হরিশ সালভে এখন তৈরি করবেন। আর অভিষেক মনু সিংভি গেছিলেন যে পুরো ব্যাপারটা বুঝতে, সেটা রাহুল প্রিয়াঙ্কা নিয়ে গিয়েছিলেন, যেহেতু উনি কংগ্রেসের সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী।
তিনিও আলোচনার শেষে বলেছেন যে না, এই মামলাটা করা যেতে পারে, কারণ ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার জন্য যে সমস্ত ম্যাপ ট্যাপ গুলো জারি করা হয়েছিল সেই সমস্ত ভারতবর্ষ তার সঙ্গে নিয়ে গিয়ে ওই ডকুমেন্টের সঙ্গে যেটা ব্রিফ তৈরি করা হচ্ছে সেই ব্রিফের সঙ্গে সেগুলো অ্যাটাচ করে দেওয়া হবে। এখন গতকাল যে আমি যেটা বলেছিলাম সেটা আন্দাজের ভিত্তিতে বলেছিলাম, আমি বলেছিলাম আমি পুরো খবর পাইনি। আজকে আমি পুরো খবরটা পেয়েছি, পেয়ে আমি আপনাদেরকে ওই কিছুটা ত্রুটি রয়ে গেছে সেই ত্রুটিটাকে সংশোধন করলাম, এবং যেটা আমার মনে সন্দেহ ছিল সেই সন্দেহটা নিরসন করার জন্য আমি নানান রকম ভাবে খোঁজ খবর লাগিয়ে যখন নিঃসন্দেহ হয়েছি তখনই আমি এই ভিডিওটা করতে বসলাম। আমি যদি ভিডিওটা না করতাম তাহলে অনেকের মনেই সন্দেহ জেগে যেত যে এরকম, সকলেই তো খোঁজ খবর রাখেন, সকলে মনে করতেন যে এটা একটা ভিত্তিহীন রিপোর্ট, যেটা রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র ছাড়া মানে হতে পারে না, এটা কি রিপোর্ট হলো। তাই আবার এই সংশোধনী করে আমি আবার এটিকে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি। এখন আমার আগের যে ভিডিও তার যে ভুল ত্রুটি সেগুলো একটু মার্জনা করে দেবেন, কারণ আমি আন্দাজে খবরের ভিত্তিতে করেছিলাম এবং আমার সন্দেহটা হয়েছিল এইটা যে এটা সম্ভবত যেহেতু হরিশ সালভে যাচ্ছে তাহলে এটা আইসিটির ব্যাপার আছে। এটা আমি কিন্তু বলেছিলাম যে আমি সত্যিও হতে পারি, আই মে বি রাইট অর মে বি রং, আমি কিন্তু এটাও বলেছিলাম। আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে সম্পূর্ণ বস্তুনিষ্ঠ এবং সম্পূর্ণ সত্য খবর। এবার আমাদের নির্বাচনটা মিটুক, এর মধ্যে এই সমস্ত ব্রিফগুলো তৈরি হবে, ব্রিফিং নয়, ব্রিফগুলো তৈরি হবে। ব্রিফগুলো তৈরি হওয়ার পর তারপর হরিশ সালভে এইবার গিয়ে নেদারল্যান্ডে হেগে গিয়ে এইটি দাখিল করবেন। এটি দাখিল করে যারা যারা পাত্রপাত্রী আছে এর মধ্যে, আর এই মানে চক্রটার সঙ্গে, উৎখাতের চক্রটার সঙ্গে যারা যারা জড়িত আছে, কার কার নাম আছে আমি জানি না, যারা যারা জড়িত আছে, শেখ হাসিনা নিশ্চয়ই বলেছেন যে এরা জড়িত আছে, তাদের প্রত্যেকের নামে মামলা করা হবে এবং প্রত্যেকের শাস্তির বিধান চাওয়া হবে। সেখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায় হয়তো 3-4টে শুনানি হয়তো হবে, তার মধ্যেই মানে রায় বেরিয়ে যাবে। তার মধ্যে ভারতবর্ষ যা করার ভারতবর্ষ তো করবেই, যেগুলো করার, কিন্তু ওটা একটা ফাইনাল একটা ডেস্টিনেশন একটা করে রাখা হলো, যেখান থেকে ভারতবর্ষ তার পরবর্তী পদক্ষেপ নিতে পারবে। এই সংশোধনী করার জন্য আমি আপনাদের কাছে আবার এলাম। সবাই ভালো থাকবেন। রবীন্দ্রনাথ নজরুল সম্পর্কে জানা বোঝা, দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে সম্যক অবহিত, বাংলা বলতে পারঙ্গম এই গুজরাটি রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে আনন্দবাজার সংস্কৃতিমান বঙ্গভাষী হিসেবে অভিহিত করছে। কাজেই ধরে নেওয়া যায় যে বিজেপি সরকারের তরফে এমন কোনো ব্যক্তিকে পাঠানো যিনি এসে বিশেষ সম্পর্ক গড়ে তুলবেন জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে। এই সোজা সাপটা সমীকরণটা সেতারবাদক রবীন্দ্র নজরুল ভক্ত দীনেশ ত্রিবেদী সম্পর্কে করা মুশকিল। বাংলাদেশে ভারত একজন রাজনৈতিক নেতাকে পরবর্তী রাষ্ট্রদূত করে পাঠাতে যাচ্ছে, এই জল্পনাটা ভারতের সংবাদ মাধ্যমে চলছে গত বেশ কয়েক সপ্তাহ ধরেই। বাংলাদেশে নবনির্বাচিত তারেক রহমান সরকার ক্ষমতা গ্রহণের পর আর নির্বাচনের আগেই ভারতের বর্তমান হাইকমিশনার
গভর্নর প্রণয় বর্মার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকেই এই আলোচনাটা তুঙ্গে ছিল যে বর্তমান মোদী সরকার ভাবছেন যে বাংলাদেশে নতুনভাবে বিভিন্ন রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একজন কূটনৈতিকের চেয়ে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন, এবং সে কারণেই বাংলাদেশে একজন রাজনীতিবিদকে পাঠানোর কথা ভাবা হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর আওয়ামী লীগের যখন রাজনৈতিক কার্যক্রমই নিষিদ্ধ, তখন বিএনপির সাথে সাথে যেই রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে, জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টি, এই দলগুলোর সঙ্গে ভারতের ঐতিহাসিকভাবে তেমন কোনো সম্পর্ক ছিল না। কাজেই ভারত মনে করছে যে বাংলাদেশে এমন কোনো ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া দরকার, যিনি কিনা বাংলাদেশের এই রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ভারতের একটা ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতে পারবেন। এই বিশ্লেষণ এবং জল্পনা থেকে ভারতের সংবাদ মাধ্যম, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, সাউথ ব্লকের নানা সূত্রের বরাতে গত কয়েক সপ্তাহ ধরে ভারতের খুবই তারকা বিভিন্ন রাজনীতিবিদদের নাম উল্লেখ করেছিল, যে যারা কিনা বাংলাদেশে আসতে পারেন মোদী সরকারের নিযুক্ত পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে। নাম এসেছিল আরিফ মোহাম্মদ খানের, বিহার এবং কেরালা রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালনকারী এই বিজেপি নেতা ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভারতের যে রাজনৈতিক নেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচিত হন তাদের মধ্যে একজন। এই বিজেপি নেতা রাজীব গান্ধীর মন্ত্রিসভার সদস্য ছিলেন, এবং তিনি বাংলাদেশে এলে বাংলাদেশে যে ইসলামপন্থী দলগুলোর উত্থান ঘটেছে, জামায়াতে ইসলামী সহ, তাদের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের বিজেপি সরকার এবং বাংলাদেশের ওই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সেতু হিসেবে কাজ করতে পারবেন বলে আরিফ মোহাম্মদ খানের নামটা ভীষণ জোরে সোরে আলোচিত হচ্ছিল। এরপর নাম এসেছিল ভারতের প্রথিতযশা সম্পাদক এবং বাংলাদেশের সুশীল সমাজের সঙ্গে অনেক দশক ধরে অত্যন্ত গভীর সম্পর্ক যেই ব্যক্তির, এম জে আকবর, তার নাম এসেছিল। এম জে আকবরও ছিলেন ভারতের মন্ত্রিসভার সদস্য, এবং এম জে আকবর কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপিতে প্রধানমন্ত্রী মোদীরও অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং পরামর্শক হয়ে উঠেছিলেন। এম জে আকবর বাংলাদেশে ভারত বাংলাদেশ সম্পর্কের এই কঠিন সংকট কালে রাজনৈতিক নিয়োগ পেয়ে রাষ্ট্রদূত নিযুক্ত হতে পারেন, এই আলাপটাও ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল ভারতের সংবাদ মাধ্যমে। ভারতের সংবাদ মাধ্যমে এমনকি কংগ্রেস নেতা, ভারতের পার্লামেন্টের এখন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক যে সংসদীয় কমিটি, তার যে প্রধান, ভারতের তারকা রাজনীতিবিদ শশী থারুরের নাম পর্যন্ত আলোচিত হচ্ছিল, যে বাংলাদেশের বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গের মধ্যে যে প্রভাব এবং রাজনীতিবিদ হিসেবে এবং জাতিসংঘে দীর্ঘ সময়ে কাজ করার ফলে তার যে কূটনৈতিক দক্ষতা, সেসব মিলিয়ে শশী থারুরও নরেন্দ্র মোদীর পছন্দের ব্যক্তি হতে পারেন বাংলাদেশে এই সংকটজনক সম্পর্কের অবস্থায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে। কিন্তু প্রধানমন্ত্রী মোদী শেষ পর্যন্ত যেই বিজেপি নেতাকে বাংলাদেশে নিযুক্ত করতে যাচ্ছেন, সম্ভবত তার নামটি ভারতের সংবাদ মাধ্যমে আসবার পর ভারতের সংবাদ মাধ্যম, পর্যবেক্ষক, কূটনৈতিক মহল সকলেই কিছুটা চমকে গিয়েছেন, চমৎকৃত হয়েছেন, চমকিত হয়েছেন। মানে ঠিক কি কারণে এই ব্যক্তিকে দীনেশ ত্রিবেদী, বিজেপির পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষিয়ান নেতা দীনেশ ত্রিবেদীকে কেন বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ করা হচ্ছে এমন সংকটকালে, এ নিয়ে নানা রকম বিশ্লেষণ শুরু হয়েছে ভারতের সংবাদ মাধ্যমে। ভারত সরকারের তরফে কোনো সুস্পষ্টভাবে আনুষ্ঠানিকভাবে জানানো হয় নাই যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী, যিনি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন মনমোহন সিং এর সময়ে, ইউপিএ সরকারের অংশ হিসেবে, তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে, যিনি কেন্দ্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন, এবং 2021-এ যিনি তৃণমূল কংগ্রেস থেকে সরে গিয়ে 1 মাসেরও কম সময়ের মধ্যে এসে বিজেপিতে যোগ দিয়ে বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন।
পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতারা আছেন তার মধ্যে তিনি প্রধানমন্ত্রী মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ, সেটাও সংবাদ মাধ্যমগুলো লিখছে। কিন্তু এই যে গুজরাটি দীনেশ ত্রিবেদী, যিনি কিনা পশ্চিমবঙ্গে বড় হয়েছেন, তিনি ঠিক কোন কূটনৈতিক দক্ষতার কারণে বা রাজনৈতিকভাবে ঠিক কি দক্ষতা বা কি সুস্পষ্ট গুণের কারণে এই সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক চাঙ্গা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে ভাবা হচ্ছে, সেটা খুঁজে পেতে সম্ভবত ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বেশ হয়রান হয়ে পড়ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের দেওয়া খবর অনুযায়ী ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে না জানালেও এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের সঙ্গে এই দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে কথা হয়েছে এবং অনেক সংবাদ মাধ্যম বলছে যে এরই মধ্যে সরকারের কাছ থেকে সম্মতি, মানে একজনকে রাষ্ট্রদূত নিয়োগের আগে স্বাগতিক দেশের সরকারের কাছ থেকে যে সম্মতি বা অ্যাগ্রিমেন্ট আদায় করতে হয় সেটাও চাওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। এবং সে কারণেই বিজেপির একজন নেতা এরই মধ্যে এক্স হ্যান্ডেলে দীনেশ ত্রিবেদীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে, এবং সেটাকেই এক রকমের আনুষ্ঠানিক কনফার্মেশন হিসেবে ধরা হচ্ছে যে বিজেপি সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ করে পাঠাচ্ছে। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলোর সঙ্গে কিংবা বিএনপির সঙ্গে সম্পর্ক চাঙ্গা করতে কোনো বিশেষ ক্রাইটেরিয়া বা বিশেষ গুণ নিয়ে বাংলাদেশে আসছেন সেটা বলা মুশকিল, কারণ তার বয়স 75 পেরিয়েছে। তরুণদের দলের সঙ্গে বা তরুণ রাজনীতিবিদদের সঙ্গে তিনি ভারতেও ভীষণ সক্রিয় সম্পর্ক রাখেন তেমন কোনো খবর নাই। অন্যদিকে এই যে দীনেশ ত্রিবেদী, যেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, তিনি রবীন্দ্রনাথ নজরুল এসব বিষয়ে অত্যন্ত ওয়াকিবহাল। রবীন্দ্রনাথ নজরুলের বাংলার সংস্কৃতিতে কি ধরনের প্রভাব সে বিষয়ে তিনি খুব ভালো মতো জানেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ে বড় হয়েছেন এই গুজরাটি পরিবারের সন্তান, মূলত ব্যবসায়ী, এবং পশ্চিমবঙ্গে তাদের গুরুত্বপূর্ণ সব ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যেগুলোর মালিকানা এই দীনেশ ত্রিবেদীর, এই পরিবারের এবং দীনেশ ত্রিবেদীর। মানে তিনি মূলত ভারতের রাজনীতিতে একজন ব্যবসায়ী রাজনীতিবিদ হিসেবেই পরিচিত। দীনেশ ত্রিবেদী সেতার বাজান, আনন্দবাজার পত্রিকা তাকে দক্ষ সেতার বাদক হিসেবে অভিহিত করছে, এবং রবীন্দ্রনাথ নজরুল সম্পর্কে জানা বোঝা, দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে সম্যক অবহিত, বাংলা বলতে পারঙ্গম এই গুজরাটি রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে আনন্দবাজার সংস্কৃতিমান বঙ্গভাষী হিসেবে অভিহিত করছে। কাজেই ধরে নেওয়া যায় যে বিজেপি সরকারের তরফে এমন কোন ব্যক্তিকে পাঠানো যিনি এসে বিশেষ সম্পর্ক গড়ে তুলবেন জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে, এই সোজা সাপটা সমীকরণটা সেতার বাদক, রবীন্দ্র নজরুল ভক্ত দীনেশ ত্রিবেদী সম্পর্কে করা মুশকিল। বরং বিজেপি সম্ভবত ভারতের প্রতিনিধি হিসেবে এমন একজন আনন্দবাজারের ভাষায় সংস্কৃতিমান বঙ্গভাষীকেই পাঠাতে চাইছে যিনি কিনা বাংলাদেশে এই যে পুরো ইউনূস সরকারের আমল জুড়ে ভারতীয় আধিপত্যের যে বাংলা সংস্কৃতি নিয়ে তুমুল সমালোচনা হলো, সেই বাংলা সংস্কৃতিকেই ধারণ এবং বহন করেন। কাজেই বলা মুশকিল যে ঠিক কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিজেপি সরকার এই ব্যক্তিকে বাংলাদেশে পাঠাচ্ছেন। তবে ভারতের পত্রিকাগুলো বলছে, যে হিন্দু পত্রিকা বলছে যে ভারতের এটা ভুলবার কোনো উপায় নাই যে বাংলাদেশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার বা ট্রেডিং পার্টনারদের একজন। কাজেই বাংলাদেশ ভারতের মধ্যকার বাণিজ্য সম্পর্কটা সহজীকরণ এ দফায় সবচেয়ে গুরুত্বের সঙ্গে দেখছেন বিজেপি, বিশেষ করে প্রধানমন্ত্রী মোদী। এবং সে কারণেই প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গ থেকে বঙ্গভাষী একজন এমন ব্যবসায়ীকে পাঠাচ্ছেন বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ করে, যিনি রাজনৈতিক আলাপ এবং সম্পর্কের জায়গায় বাণিজ্যকে সবচেয়ে গুরুত্বের জায়গায় স্থান দিতে পারবেন।
এবং এই যে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, ভারতের পত্রিকাগুলো লিখছে, হিন্দুস্তান টাইমস, হিন্দু, মিন্ট, আনন্দবাজার পত্রিকা লিখছে, পশ্চিমবঙ্গে যখন রাজ্যসভা নির্বাচনটা আর কদিন বাদেই, তখন বাংলাদেশের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় হাই কমিশনার পদে যে পশ্চিমবঙ্গের একজন বিজেপি নেতাকে নিয়োগ দেওয়া হচ্ছে, তার মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী এই বার্তাটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দিতে চাইছেন যে তিনি বিজেপির পশ্চিমবঙ্গের নেতৃবৃন্দকেও সর্বভারতীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এবং তার চেয়েও যে বড় বার্তাটা প্রধানমন্ত্রী মোদী তৃণমূল কংগ্রেস সহ তার বিরোধী রাজনৈতিক শিবিরে দিতে চাইছেন পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস কিংবা বিরোধী রাজনৈতিক শিবির থেকে যারা বেরিয়ে এসে বিজেপিতে যোগদান করে তাদেরকে পুরস্কৃত করবার কথাটা প্রধানমন্ত্রী মোদী ভোলেন না। কাজেই অনেক সংবাদ মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যম লিখছে যে এটা যত না ভারত বাংলাদেশ সম্পর্ককে চাঙা করার একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, তার চেয়ে অনেক বেশি প্রধানমন্ত্রী মোদীর এই বার্তা দেওয়া পশ্চিমবঙ্গ রাজ্য সহ ভারত জুড়ে বিজেপি নেতৃবৃন্দকে যে প্রধানমন্ত্রী মোদী সময় মতো গুরুত্বের সঙ্গে তার রাজনৈতিক সহচরদের পুরস্কৃত করেন। এই যে একজন রাজনৈতিক নেতাকে বাংলাদেশের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিল ভারত, একজন কূটনৈতিককে বাদ দিয়ে, মানে ভারতের ফরেন সার্ভিসের আইএফএস এর কর্মকর্তাদেরকে বাদ দিয়ে, সেটা আরেকটা বার্তা প্রধানমন্ত্রী মোদীর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি, যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রমাণ করতে হবে যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের জায়গাগুলোতে তারা এমন সম্পর্ক গড়ে তুলতে পারে যে ক্ষেত্রে হঠাৎ করে মানে কোনো সারপ্রাইজের শিকার ভারত সরকারকে হতে না হয় এবং ভারত সরকারকে বাংলাদেশের মতো একেবারে কোণঠাসা হয়ে না পড়তে হয় সরকার পরিবর্তনের সাথে সাথে। এই যে ভারতের একজন দক্ষ কূটনীতিক প্রণয় ভার্মা বাংলাদেশে নিযুক্ত থাকা অবস্থায় শেখ হাসিনা সরকারের পতন ঘটে গেল এবং সেই পতনের পর এমন রাজনৈতিক শক্তির উত্থান হলো যেই রাজনৈতিক শক্তির সাথে ভারতের রাজনৈতিক শক্তির কোনো রকম যোগাযোগ ছিল না, ভারতের কূটনৈতিক মহলের কোনো যোগাযোগ ছিল না, সেটা আসলে ভারত সরকার ভালো চোখে দেখছে না এবং এটাকে ভারত সরকার পরিবর্তন করতে চায় প্রয়োজনে। তাই কূটনীতিকদেরকে শীর্ষ পদে নিয়োগ দেওয়ার পরিবর্তে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়োগ দিতেও ভারতের সরকার, বিজেপি সরকার প্রস্তুত। কাজেই দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠিয়ে ভারতের মোদী সরকার কোন শিবিরে বন্ধুত্ব চাঙা করতে চান আর কি উদ্দেশ্য হাসিল করতে চান, কোন লক্ষ্যে তিনি এমন একজন রাজনৈতিক দূতকে বাংলাদেশে পাঠাচ্ছেন, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে তার আগে দীনেশ ত্রিবেদীকে নিয়োগের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুমোদনটা পেতে হবে ভারত সরকারকে।